আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। অল্পের জন্য বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। গুলিতে তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়, রক্তে ভিজে যায় তার মুখমণ্ডল। হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ আরও একজন নিহত হয়েছেন। হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স 20 বছর। স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে পেনসিলভানিয়ার বাটলারে এই ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, আমি সমাবেশের বাইরে ছিলাম এবং সাবেক প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। তখনই পাশের ভবনের ছাদে এক ব্যক্তি আমার নজরে আসে। তার হাতে রাইফেল ছিল। এরপর 5টি গুলির শব্দ শুনতে পাই। গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তার ডান কান চেপে ধরেন, এরপর মেঝেতে বসে পড়েন। দ্রুত সিক্রেট সার্ভিসের সদস্যরা ছুটে এসে ঘিরে ফেলেন ট্রাম্পকে। রয়টার্সের ভিডিওতে দেখা যায় ট্রাম্পকে সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘিরে ধরার একটু পরই তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। তখন তার ডান কান থেকে রক্ত ঝরছে, মুখমণ্ডলেও রক্ত। সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। পরে পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। সেখান থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, হঠাৎ গুলির শব্দ শুনতে পাই, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার কান ফুটো করে দিয়েছে। জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্স হামলার জন্য বাইডেনকে অভিযুক্ত করে এক্সে লিখেছেন, গুলির আদেশ দিয়েছেন বাইডেন। হামলায় নিন্দায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা। বাইডেনের ওপর দায় চাপাচ্ছেন অনেকে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আহত ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। CNN বলেছে, এই পর্যন্ত 4 জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হন, আর হত্যা চেষ্টার পর বেঁচে গেছেন 7 জন মার্কিন প্রেসিডেন্ট এবং একজন প্রেসিডেন্ট প্রার্থী। আততায়ীর হাতে নিহত প্রেসিডেন্টরা হলেন আব্রাহাম লিঙ্কন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে নির্বিচার গণহত্যা চালিয়েছে ইসরায়েল। গাজা জুড়ে ইসরায়েলি সেনাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে এর জবাব দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, যুদ্ধের 281তম দিনে তারা দখলদার বাহিনীর ওপর আকস্মিক হামলা চালিয়ে 3টি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছেন। দক্ষিণ গাজার রাফা শহরে আল শৌকা এলাকায় জায়নবাদী ইঞ্জিনিয়ারিং ফোর্সের ওপর তারা একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটান। এতে বহু দখলদার সেনা নিহত এবং আহত হন। শহরের পূর্বে সিমেট্রির পাশে ইসরায়েলের একটি D9 বুলডোজার ধ্বংস করেন তারা। সিমেট্রির পাশে অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে সেনাদের অবস্থান নেওয়া একটি ভবনেও হামলা চালানো হয়। এতে বহু সেনা হতাহত হন। তাছাড়া গাজা সিটির তাল আল হাওয়ায় জায়নবাদীদের একটি হামার জিপকে RPG শেলের মাধ্যমে আঘাত করেন কাসামের যোদ্ধারা। এ সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হন তারা। সেখানে সব সেনাই নিহত কিংবা আহত হন। কাসামের পাশাপাশি ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসও এদিন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে। রাফা শহরের সিমেট্রির আশেপাশে ইসরায়েলি সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তারা। এর আগে শনিবার সকালে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 90 ফিলিস্তিনি নিহত এবং প্রায় 300 জন আহত হন। হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। যে জায়গায় হামলা চালানো হয় এলাকাটিতে ইসরায়েল আগে থেকেই সেফ জোন ঘোষণা করেছিল। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শরণার্থী শিবিরে F-16 যুদ্ধবিমান থেকে 9টিরও বেশি ভারী বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যেখানে হামলা চালানো হয়েছে তা দেখে মনে হচ্ছে ভূমিকম্প আঘাত এনেছে। হামলার পর অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। কুয়েত ফিল্ড হাসপাতালের প্রধান সুহাইব আল হামস খান আল মাওয়াসি শরণার্থী শিবিরে হামলাকে একটি প্রকৃত গণহত্যা বলে অভিহিত করেছেন। ইসরায়েল বলছে, আল কাসাম ব্রিগেডসের কমান্ডার ইন চিফ মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইসরায়েলের আর্মি রেডিও এবং দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আল মাওয়াসি এলাকাকে নিরাপদ ঘোষণা করার পর সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাস যে হামলা করেছিল, দেইফ তার প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে মনে করে ইসরায়েল। ওই কর্মকর্তা বলেন, খান ইউনিসের হামাস কমান্ডার রাফি সালামেহকেও এই হামলার লক্ষ্যবস্তু করা হয়। মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেহকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেন ইসরায়েলি কর্মকর্তা এবং দেশটির মিডিয়া। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দেইফ এবং রাফি দুজনেই জীবিত আছেন এবং তারা পুরোপুরি সুস্থ। হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল, তা দেইফ শুনেছেন এবং বিষয়টি নিয়ে হাসাহাসি করেছেন। তিনি বলেন, মোহাম্মদ দেইফকে হত্যার অজুহাত দেখিয়ে ইসরায়েল এই হামলা এবং গণহত্যার বৈধতা আদায়ের চেষ্টা করেছে। খলিল আল হাইয়া বলেন, আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার বাহিনী ফিলিস্তিনি নারী, শিশু ও নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করে। এটি শুধু গাজা উপত্যকায় নয়, পশ্চিম তীর কিংবা অন্য জায়গায়ও ঘটছে। এদিকে ইসরায়েলি নেতারা প্রথমে মোহাম্মদ দেইফ এবং রাফি সালামেকে হত্যার দাবি করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী পরে বলেছেন, হামলায় দেইফের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত নন। সাংবাদিকদের তিনি বলেন, দেইফ এবং তার ডেপুটি রাফি সালামেকে নির্মূল করার চেষ্টায় হামলা চালানো হয়, তবে তাদের নিহত হবার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব লক্ষ্য পূরণ হলেই যুদ্ধ বন্ধ হবে। এ সময় তিনি ফিলাডেলফি এবং রাফা ক্রসিংয়ে ইসরায়েলি নিয়ন্ত্রণের ওপর জোর দেন। ইসরায়েলি নিউজ ওয়েবসাইট মারিফ জানিয়েছে, শনিবার আল মাওয়াসি গণহত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি জেডিএএম বোমা ব্যবহার করেছে ইসরায়েল। প্রিসিশন এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই বোমা পরিচালিত হয় লেজার, জিপিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যাডভান্সড সেন্সর প্রযুক্তির মাধ্যমে। ইসরায়েলি আর্মি রেডিও বলেছে, আল মাওয়াসি শরণার্থী শিবিরে মোট 8টি জেডিএএম গাইডেড বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বিমান বাহিনী। রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির বিষয়ে 3 দিন ধরে টানা এবং গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবার যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে হামাসের এক সিনিয়র কর্মকর্তা রোববার এএফপিকে বলেছেন, শনিবার শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যার পর যুদ্ধবিরতি আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা। মিশরের নিরাপত্তা সূত্রগুলো আলোচনা স্থগিত হওয়া এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে। সূত্রগুলো বলেছে, চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে মিশরীয় সূত্র বলেছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে আলোচনার ব্যাপারে তাদের আন্তরিকতার বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন। গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যার দিনে উত্তর ইসরায়েলে ভয়াবহ আঘাত এনেছে হিজবুল্লাহ। মেতাত ব্যারাকের চারপাশে ইসরায়েলি সেনা সমাবেশে এক ঝাঁক রকেট দিয়ে সরাসরি আঘাত হানেন তারা। এরপর রামিয়া সাইটে ইসরায়েলের নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করা হয়। মার্গালিয়ত বসতিতে শত্রু সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত হানার পর নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। এদিনে বেইত হিলেল ব্যারাক, হানিতা ও মায়ান বারুদ সাইটে মোতায়েন সেনাদের ওপর আঘাত হানে হিজবুল্লাহর কয়েকটি ফারাক মিসাইল। এতেও হতাহতের ঘটনা ঘটে। মেতুলা সাইটে আঘাত হানা হয় জিহাদ মিসাইল দিয়ে। কিরিয়াত শামোনা বসতিতেও কয়েক ডজন কাতিউষা রকেট ছোড়া হয়। এদিন লেবানের যোদ্ধাদের রকেট হামলা থেকে বাদ পড়েনি কফর সুবা হিলসের রুয়েসাত আল আলম এবং তেল শারের আশেপাশে মোতায়েন ইসরায়েলি সেনারাও। ইসরায়েলের সংবাদপত্র মারিফ জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে দেশটির অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর ব্যবস্থাপনা পরিচালক ইউএল আমির মারিফকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। তিনি মনে করছেন, চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে।
দৈনিকটি উল্লেখ করেছে, গাজা যুদ্ধের ফলে দেশটির বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে এখন বিদেশি পর্যটন নেই বললেই চলে। এদিকে লেবানন থেকে হিজবুল্লাহর হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হামলার কারণে হাজার হাজার বসতি স্থাপনকারী তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। মারিভের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওতে দেখিয়েছে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে হামলা চালাতে পারে। এদিকে ইয়েমেনের হুথিদের নৌ অভিযানও ইসরায়েলের অর্থনীতি ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলি সূত্র মতে দেশটির প্রধান বন্দর এইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তৃত করার হুমকি দিয়েছে। গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা সর্বশেষ যেই গণহত্যা চালিয়েছে সেটিও ইয়েমেনে সামরিক বাহিনীর নজরে রয়েছে। তিনি বলেন, এই হত্যাযজ্ঞ এবং অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে। ইসরায়েলি শত্রু এবং তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না তারা। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দখলদার সেনাদের হাতে শনিবার পর্যন্ত ৩৮,৪৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই অপরাধের বিরুদ্ধে হুথি সমর্থিত যোদ্ধারা ইসরায়েলের ভেতরে এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছেন। ভারতে সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল বিরোধী জোট ইন্ডিয়া। এবার ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনেও ধাক্কা খেল মোদির দল। শনিবার আসনগুলোর উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দেখা গেছে ১০টি আসনে জিতেছে ইন্ডিয়া জোট, আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে মাত্র ২টি আসন। বাকি ১ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এই ৭ রাজ্যের ১৩ আসনে ১০ জুলাই ভোট গ্রহণ হয়। এই ১৩ আসনের মধ্যে আগে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস প্রতিটি দলের ২টি করে আসন ছিল। একটি করে আসন ছিল উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টি, বিহারের জনতা দল, ইউনাইটেড, তামিলনাড়ুর ডিএমকে ও আম আদমি পার্টির। বাকি ৩টি আসন ছিল স্বতন্ত্র। এবার কংগ্রেস এবং তৃণমূল ৪টি করে আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ২টি, আম আদমি এবং ডিএমকে পেয়েছে ১টি করে আসন। একটি গেছে স্বতন্ত্র প্রার্থীর কাছে। পশ্চিমবঙ্গের ৪টি আসনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মানিকতলা ধরে রাখার পাশাপাশি বিজেপির হাত থেকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৩ আসনে জিতেছিল বিজেপি। জয়ের পর মমতা বলেন, সারা ভারতে বিজেপি পর্যদস্ত হয়েছে, গোটা দেশে বিজেপি বিরোধী ঢেউ বইছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।